আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এবং করছেন যে এখন তো বিসিএস সর্বোচ্চ ৩ বার দেয়া যাবে। তো এই ক্ষেত্রে প্রস্তুতির স্ট্র্যাটেজি কিরকম হবে? আর আদৌ অনার্স মাস্টার্স শেষ করেই যারা একেবারে নতুন সদ্য ফ্রেশ গ্র্যাজুয়েট তারা ডিরেক্টলি বিসিএস প্রিলিতে বসে যাবেন কিনা? সেইটা কি হবে? সো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমি আজকে কেরিয়ার প্ল্যানিং বিষয়ে একটু কথাবার্তা বলবো। সো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। সো ব্যাপারটা হলো বিসিএস প্রস্তুতি ঠিকমতো না নিয়ে ৫ থেকে ৭টা প্রিলি দেওয়া যে বিষয়, আর একেবারে যথাযথ প্রস্তুতি নিয়ে সামগ্রিকভাবে সমস্ত সিলেবাস কমপ্লিট করে রিভিশন দিয়ে মডেল টেস্ট দিয়ে তারপর পরীক্ষায় বসাটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ব্যাপারটা হলো কি, দেখা যায় যে প্রতিবার বিসিএস প্রিলিমিনারি ক্যান্ডিডেট মোর দ্যান 4 লাখ 4 লাখের বেশি হয়, কিন্তু বাস্তবতা হলো সত্যিকার অর্থেই বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ধরে এবং লম্বা সময় ধরে অ্যাটলিস্ট 6 মান্থ এরকম একটা ট্রেইলে পড়াশোনা করেছে এরকম ক্যান্ডিডেট কিন্তু 50,000 60,000 এরকম হতে পারে। সো বুঝতে পারছেন, শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দেওয়ার যে ট্রেন্ড আগে দেখা গিয়েছে সেটা কিন্তু এখন থেকে বন্ধ হতে চলেছে। সো আপনি ওইভাবেই নিজেকে প্রস্তুত করুন। কারণ হলো আপনি 3 বারের বেশি দিতে পারবেন না। সো আমার সাজেশন হলো যারা মানে কেবল বের হচ্ছেন পাশ করে, অনার্স মাস্টার্স কেবলই শেষ হয়েছে, বা বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি আপনি অতটা গভীরভাবে নিতে পারেননি, যদি আপনার কাছে এরকম সন্দেহ থাকে বা ডাউট থাকে, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে আরেকটু সময় নিয়ে 2-1টা বিসিএস ওয়েট করে তারপর আপনার প্রথম প্রিলি ট্রাইটা দেওয়া। বুঝতে পারছেন, এইটা একটা প্ল্যানিং। বুঝতে পারছেন, আর মাঝখানে যে সময়টা সেটা আপনি প্ল্যানিং করবেন যে আপনি কিভাবে আপনার প্রস্তুতিটা আরো ভালো করবেন। ওকে, এটা একটা দিক। তারপর যারা ইতোমধ্যেই বিসিএস প্রিলিমিনারিতে 200 নম্বরের মধ্যে 100 থেকে 115 এই নম্বরের রেঞ্জে রয়েছেন, সো তাদের কাছে আমার সাজেশন থাকবে যে আপনি নেক্সট যে সার্কুলার হতে চলেছে 47তম বিসিএস প্রিলিমিনারি, ওইটাতেই আপনি ট্রাই করবেন। কারণ আমি বলতে পারি আপনাকে, সেটা হলো যে আপনার বেসিক পড়াশোনা অলরেডি হয়ে গিয়েছে। আপনাকে কি করতে হবে, কিছু জায়গায় একটু কারেকশন, কিছু জায়গায় আপনার একটু ইনফরমেশন এডিশন করতে হবে, কিছু জায়গায় বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাকে নতুন জিকে হয়তো একটু পড়ে নিতে হবে। তো আপনার এই নেক্সট বিসিএসটাই হতে পারে আপনার জন্য সর্বোত্তম ট্রাই। বুঝতে পারছেন? নাহলে 2-1টা বিসিএস গ্যাপ হয়ে গেলে আর যদি ঠিক মতো নিজেকে তৈরি না করেন, তাহলে আবার এই পড়াগুলো আবার ভুলে যাবেন। তো সেটা করা যাবে না। সো আপনারা যারা 100 থেকে 115 নম্বর পেয়েছেন, মানে আপনি তো হিসাব করেছেন যে মাইনাস মার্কিং এর পরে, সো তারা নেক্সট 47তম বিসিএস প্রিলিমিনারিকে টার্গেট করে পড়তে থাকুন। বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়া হবে বা অপশন হবে যে এটাই আপনার লাস্ট বিসিএস। আপনাকে ধরে নিতে হবে যে এটাই আপনার জীবনের একেবারে সর্বশেষ বিসিএস, সেইভাবে পড়তে হবে। তাহলে দেখবেন যে 2টা 4টা কয়টা দেওয়া যাচ্ছে এগুলো আসলে আদৌ ফ্যাক্টর না। আপনার কাছে বই আছে কি কি পড়তে হবে এরকম একটা অ্যাটিটিউড, সব পড়ে ফেলবো, সব করে ফেলবো, এরকম একটা অ্যাটিটিউড, হ্যাঁ, নাছোড়বান্দা এরকম হয়ে যদি একটু পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে বিসিএস কেন সব চাকরির পরীক্ষায় আপনি কোয়ালিফাই করা শুরু করেছেন। সো এইটা হলো 2টা ডাইমেনশন। আর যারা এখন ইউনিভার্সিটি লেভেলে রয়েছেন, যেমন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তাদের ক্ষেত্রে আমি বলি যে আপনার কেরিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে আপনি 2টা বিষয় বিবেচনা করবেন। এক, আপনার সিজিপিএটাকে যথাসাধ্য ভালো রাখতে হবে। আর সিজিপিএ এর ধরন দেখে আপনি ডিসাইড করবেন যে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আপনার সাবজেক্ট রিলেটেড অন্যান্য জব যেগুলো গবেষণা স্পেশালাইজড, সেই জায়গাগুলো, নাকি আইএলটিএস করে বাইরের দেশে পড়তে চলে যাবেন, আইএলটিএস জিআরই। সো আপনার রেজাল্ট যদি অ্যাভাব 3.5 থাকে ইউনিভার্সিটি লেভেলে, সেটা আপনার ধরে রাখতে হবে এবং বাড়াতে হবে। এর পাশাপাশি আপনাকে বাইরে যাওয়ার জন্য যে প্রস্তুতিগুলো, যেমন আপনার রিসার্চ এরিয়া ফিল্ডটাকে ঠিক করা, তারপর আইএলটিএস প্রিপারেশন নেওয়া, নিয়ে একটা ভালো ভালো প্রিপারেশন নেওয়ার জন্য কোচিংও করতে পারেন, ব্রিটিশ কাউন্সিলে যেতে পারেন, আইডিপির শরণাপন্ন হতে পারেন, মেন্টরসে যেতে পারেন, অনেক কোচিং সেন্টার্স রয়েছে, সেগুলোতে আপনি নিয়মিত ক্লাস করতে পারেন। এর পাশাপাশি যদি আপনার বিসিএস বা বাংলাদেশে যে ফার্স্ট ক্লাস জবগুলো সেগুলো যদি আপনার টার্গেট হয়ে থাকে, তাহলে মানে আপনি দেশের বাইরে যাবেন নাকি দেশে থাকবেন এইটা আগে প্রথমে ডিসাইড করবেন। ওকে, তারপরে আপনাকে কি করতে হবে, যদি বাইরে যেতে চান তাহলে আইএলটিএস এর পড়াশোনা এখন থেকে শুরু করে দিতে পারেন, ইংরেজিটা ডেভেলপ করে ফেলুন। আর যদি দেশেই থাকতে চান তাহলে বিসিএস প্রিলির পড়া পড়তে হবে। সো বুঝতে পারছেন যে সামনে যেহেতু 3 বারের বেশি বিসিএস প্রিলি দেয়া যাবে না,
সেই ক্ষেত্রে আপনার অপশন কিন্তু সীমিত হয়ে যাচ্ছে। সো পারফেক্টলি প্রিপারেশন নেওয়ার পরেই আপনাকে পরীক্ষায় বসতে হবে। সো এই ক্ষেত্রে আন্ডারগ্র্যাডের যে সময়টা, এই সময়টাকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে হবে। সিজিপিএটাও ভালো রাখতে হবে, আর আপনার আন্ডারগ্র্যাডে একটু ভালোভাবে পড়াশোনা করে আপনার প্রিলির পড়াটাকে এগিয়ে নিতে হবে। সো এই যে বিষয়বস্তুগুলো বললাম, এই বিষয়বস্তুগুলো একটা মানে আপনার সার্টেন সময়, সার্টেন এইজের জন্য তিনটা আমি ক্যাটাগরি করেছি। 3 ক্যাটাগরিতে আপনি যেই ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার কেরিয়ারটাকে সামনের দিকে ফোরকাস্ট করতে পারেন। এখন অনেকে আবার আমাকে প্রশ্ন করবে যে ভাইয়া আমাদের বয়স প্রায় 28-29, এখন আমরা কি করব? সো আমি তাদেরকে বলবো, আপনারা তো ইতোমধ্যেই অনেকগুলো বিসিএস পরীক্ষা দিয়ে ফেলেছেন প্রিলিমিনারি। তো যদি আপনারা ব্যর্থ হয়ে থাকেন ওই পরীক্ষাগুলোতে, তাহলে আপনাদের এখন একটু ফ্ল্যাশব্যাক করে দেখতে হবে যে আপনি কেন ওই পরীক্ষাগুলোতে ব্যর্থ হয়েছে। ওই কারণগুলো আপনার আপনার উইকনেসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সো উইকনেসগুলোর উপরে আপনাকে নেক্সট প্রিলির আগ পর্যন্ত কাজ করে তারপরে জয়টা প্রিলি পান সেইগুলোতে অ্যাটেন্ড করে আপনাকে আপনার লাইফটাকে সেটেল করতে হবে। আর প্রিলি পাস করার পরে রিটেনের জন্য যে সময়টা, সেটাও কিন্তু অনেক কম সময় পাওয়া যাবে। আমি আশা করছি সামনের বিসিএসগুলো অনেক বেশি কম সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়াটা শেষ করার চেষ্টা করা হবে। তো সেই ক্ষেত্রে আপনি সময় পাবেন রিটেনের কম। যেহেতু আপনি অলরেডি প্রিলিটা অনেকটা এগিয়ে গেছেন, আপনার কাছে মনে হতে পারে যে 2-1 নম্বরের জন্য হয়তো আপনি কোয়ালিফাই করতে পারেননি। তো এই ক্ষেত্রে প্রিলি সার্কুলার হওয়ার আগের যে সময়টা, তার 2-1 মাস রেখে দিয়ে আপনি রিটেন একটু এগিয়ে যান, আমার সাজেশন হবে সেইটা। তাহলে আপনি প্রিলি রিটেন দুইটাই কভার করে রেডি থাকলেন। আর রিটেন পড়লে আপনি অন্যান্য যে চাকরির পরীক্ষা বিসিএস ছাড়াও সেগুলোতেও কিন্তু আপনার ফ্রি হ্যান্ড রাইটিং সহ আপনার লেখনির দক্ষতা বাড়বে। সো আপনি ওই জায়গাটায় এগিয়ে থাকতে পারবেন। আর আমার সাজেশন হলো, এই হতাশায় ভোগা যাবে না। 28, 29, 30 হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। যেহেতু 32 পর্যন্ত আপনি চাকরি অ্যাপ্লাই করতেই পারছেন, পরীক্ষা দিতেই পারছেন, সো সমস্যা নেই। 32 পর্যন্ত ট্রাই করে যান। 32-এর পরে না হলে আপনি নিজেই উদ্যোক্তা হয়ে যাবেন, সমস্যা নাই তো। ঠিক আছে, আপনি নিজের মতো করে নিজেই এমন একটা প্রতিষ্ঠান তৈরি করে ফেলবেন যে আপনি, এখন তো অনেক সুযোগ, ফ্রিল্যান্সিং, তারপরে আপনার ই-কমার্স, সব কত কিছু অপশন তৈরি হয়েছে। সো আপনি কি করবেন? হতাশ হবেন না। আপনার জীবনে সম্ভাবনার দ্বার উন্মুক্ত। শুধু যে বিশেষ ক্যাডার হয়ে চাকরি বাকরি করে জীবনটা শেষ করতে হবে, এটার কোনো মানে এইটার মধ্যে থাকার কোনো অপশনই নেই আসলে বর্তমানে এই যুগে। সো আপনি আপনার মতো করে চেষ্টা করে যান। ব্যর্থ হলে, সফল হলে সব দিকেই দরজা খোলা আছে। ঠিক আছে? সো আপনাদের জন্য শুভকামনা থাকলো। আর আপনাদের ব্যক্তিগত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি রয়েছি আপনাদের মানে দিক নির্দেশনামূলক সাহায্য করার জন্য। সো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।